জয় গুরু, নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে, সে আশায় সবসময় গুরুর কাছে করি। তো সেই সাথে আমার জন্য একটু প্রার্থনা করবেন, আমার জন্য একটু আশীর্বাদ করবেন, যেন গুরু আমার এই স্থূল দেহকে, এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। আর আরেকটা কথা, আমার নাম্বার অনেকেই চেয়ে থাকেন, তো নাম্বার তো ডিসক্রিপশনে দেওয়া আছে, সেই সাথে ফেসবুক পেজও অ্যাড করা আছে, আপনারা ফলো করবেন এবং আপনাদের মতামত সেখানে জানাবেন। বেশি প্রয়োজন হলে আপনারা নক করবেন। বাট পেজটা যদি আপনারা ফলো করে রাখেন তাহলে আমার উত্তর দিতে অনেকটা সুবিধা হয়। আমি মানে একটু দেরি হলেও আমি মোটামুটি সবার কমেন্টসের রিপ্লাই আমি করি, এগুলো মূল কথা। তো আজকে অনেকগুলো কমেন্টস এসেছে, অনেকগুলো কমেন্টসের মাঝের থেকে আমি সবগুলো কমেন্টসের চেষ্টা করতেছি কভার করার জন্য, চেষ্টা করব কভার করার জন্য। তো সেইখানে বস্তুশাস্ত্র থাকবে, আমাকে বস্তুশাস্ত্র নিয়ে আপনি কথা বলেছেন। এখন বস্তুশাস্ত্র মানে আরেক বিষয়, তবে আমি একটা কথা বলি কি, এইখানে আজকে অনেকগুলো জিনিস থাকবে। সরোদয় বিজ্ঞানের তো মানে গুপ্ত থেকে গুপ্তবিদ্যা থাকবেই, সেই সাথে আপনার বাচ্চাকে কীভাবে আপনি মানসিকভাবে অ্যাক্টিভ করে এবং ছোটোবেলা থেকে তার কুণ্ডলিনী শক্তিকে অ্যাক্টিভ করতে পারেন সেই বিষয়ে আমি বলবো। এবং শিব এবং শক্তির যে বিশাল একটা সিক্রেট বিষয় আছে এবং কেন আমরা এই আজ্ঞাচক্রে ধ্যান করি সেই বিষয়েও আমি কথা বলবো, এর কারণগুলো কী এবং কীভাবে আমাদের চৈতন্য শক্তি, প্রাথমিক স্তরের চৈতন্য শক্তি, তারপরে চৈতন্য শক্তি, তারপরে চেতনা শক্তি কীভাবে কাজ করে সেগুলো বলবো। এবং কীভাবে আমি আমার শ্বাস প্রশ্বাসকে চালালে আমার ইহকাল এবং পরকালের দুকালের লাভ হবে এবং মোক্ষ লাভ করতে পারবো, সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। ভিডিওটা লম্বা হবে, যদি বেশি বিরক্ত লাগে যাদের, তারা যখন মনে চায় তখন চলে যেতে পারবেন, আর যাদের মনে চায় তারা থাকবেন। তো এই হলো কথা। তো প্রথমত আমি সরোদয় এবং বস্তুশাস্ত্রের সাথে, এটা বাস্তুশাস্ত্রের সাথে অনেকটা রিলেটেড, যেটা হলো আপনার যেমন আমাদের উত্তর পূর্ব কোণা, এটা হলো জলতত্ত্ব। এখানে জলতত্ত্ব অনেক বেশি অ্যাক্টিভ থাকে। সেই ক্ষেত্রে আবার দক্ষিণ পূর্ব কোণা মানে অগ্নেয়কোণ, এটা তো এইখানে অগ্নিতত্ত্ব বেশি অ্যাক্টিভ থাকে। তো উনি আমাকে প্রশ্ন করছেন, দাদা এই ব্যাপারটা আমাকে একটু সুরাহা করে দেন। তো দেখুন, আমাদের যদি এই উত্তর পূর্ব কোণে যদি বাড়িতে কোনো অগ্নি সম্বন্ধিত কোনো জিনিসপত্র থাকে তাহলে এটা কিন্তু তার বিরুদ্ধে চলে গেল, কারণ এইটা হচ্ছে জলতত্ত্বের কোণ, ওইটা হচ্ছে যেটা দক্ষিণ এবং পূর্ব, সেটা হচ্ছে অগ্নিতত্ত্বের কোণ। তো সেই ক্ষেত্রে আমাদের যদি উলটপালট কোনো জিনিস হয় যেটা জলতত্ত্বর সাথে সম্বন্ধিত যে সমস্ত বিষয়াদি, সেটা যদি আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণায় রাখেন তাহলে আপনার বস্তুশাস্ত্রের যে তথ্য এবং সরোদয় বিজ্ঞানের যে তথ্য সেই অনুযায়ী আপনার সম্পূর্ণ জিনিসটা ঠিক থাকবে, আপনার অনুকূলে থাকবে, প্রকৃতি আপনার অনুকূলে থাকবে। কিন্তু এর অপোজিট যদি হয়, এইখানে যদি আপনার অগ্নিতত্ত্বের জিনিস টোটালি যদি আপনার সাংঘর্ষিক হয়, এই পাশেরটা ওই পাশে চলে যায়, ওই পাশেরটা এই পাশে চলে যায়, এরকম যদি কোনো জিনিস থাকে তাহলে টোটালটাই আপনার সাংঘর্ষিক। সেক্ষেত্রে আপনার ঘরের যে এনার্জি, সে এনার্জিটা আপনার ক্রিয়েট হবে না, যেটা পজিটিভ এনার্জি সেটা আপনার ক্রিয়েট হবে না। তো এই ক্ষেত্রে আপনি খেয়াল রাখতে হবে যে আপনার ঘরের উত্তর পূর্ব কোণার যে জিনিসপত্রগুলো সেটা অগ্নিতত্ত্ব রিলেটেড নাকি জলতত্ত্ব রিলেটেড। তো আপনি চেষ্টা করবেন জলতত্ত্ব রিলেটেড এই জিনিসগুলো এখানে রাখার জন্য, তাহলে আপনার পজিটিভ এনার্জি পর্যাপ্ত পরিমাণে ক্রিয়েট হবে। এই পাশে যদি আপনার মনে করেন জল সম্বন্ধে যে সমস্ত কাজকর্মগুলো করা হয় সেটা যদি থাকে আপনার অনেকটা ভালো হয়, কিন্তু এই পাশে যদি এই সাইডে যদি আপনার বাড়ি ঘরের ভিতরে চুলা থাকে সেটা কিন্তু অনেকটা সমস্যা। তো যাই হোক, এগুলা কাটার নিয়ে আমি পরবর্তীতে যদি এরকম থাকে এগুলো কাটার যে বিষয়গুলো আছে সেগুলো আমি পরবর্তীতে চেষ্টা করব। তো এই হলেও বস্তুশাস্ত্রের একটা বিষয়। আসলে সরোদয় বিজ্ঞান যদি আপনি প্রয়োগ করেন, আপনার এইখানে সরোদয় বিজ্ঞান আমি পূর্বে অনেক ভিডিওতে করেছি, এখানে কোনো নক্ষত্র, গ্রহ, কোনো বস্তু, কোনো কিছুই চলবে না। এখানে উনি প্রশ্ন করেছিলেন বিধায় আমি এটা বলেছি, নয়তো আমি সরোদয় বিজ্ঞানে আমি সবসময় যেটা মানুষের হেজিটেস বোধ না করবে, যেটা টোটালি একটা প্রপার সায়েন্স, আমি সেই বিষয়ে বলি। এর জন্য আমি সরোদয় বিজ্ঞানে জোর দিই বেশি, কারণ এখানে কোনো তন্ত্রমন্ত্র
আর কোনো প্রয়োজন পড়ে না। শুধু আমার শ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল রাখলে আমি রাহু কেতু থেকে শুরু করে যা আছে সমস্ত ব্রহ্মাণ্ডের সাথে কানেকশন করতে পারি, সেটাকে আমি আমার ব্যালেন্সে আনতে পারি। তো এই জিনিসগুলো যদি আমার ব্যালেন্সে চলে আসে তাহলে তো আমার বস্তুদোষ থাকে না, বস্তুদোষ এমনিতেই আমার সবগুলো কেটে যাবে। ঠিক আছে, তো এইগুলো একটা বিষয়। আরেকটা বিষয়, এটা শরদের সাথে এটা রিলেটেড, যে আপনার বাড়ির আপনার এই পূর্ব এবং উত্তর কোণা এই সাইডটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই সাইডটা পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, কারণ ব্রহ্মের যে পজিটিভ এনার্জি এই সাইড দিয়েই প্রবেশ করে, এই সাইড দিয়েই প্রবেশ করে। এটা বাস্তুশাস্ত্র আছে, ইভেন আয়ুর্বেদিকেও আছে, এই সাইড দিয়ে প্রবেশ করে। এই সাইডটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কোনো ভারী জিনিসটা রাখবেন না, কোনো ভারী জিনিস এই সাইডে রাখবেন না, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। এটা আপনার একটা পজিটিভ দিক, কারণ এই সাইডের থেকে এই শক্তিটা ঢুকে এটা ক্লকওয়াইজ চলে আর কি। এটা হলো বিষয়। এখন আসি মূল জিনিসে, শরদয় শাস্ত্রের যে মূল জিনিস, মূল টপিক, সেই ব্যাপারে আসি। সেটা হলো কি, আমাদের প্রোগ্রামিংটা এরকমভাবে করতে হবে যে প্রোগ্রামিংটা আপনার শরদয় শাস্ত্র বলে সেটা আপনার কনসিয়াস, সাবকনসিয়াস এবং সুপার কনসিয়াস পর্যন্ত আপনার পৌঁছতে হবে। আপনার মেসেজটা এই তিনও জায়গায় পৌঁছতে হবে, এই চেতনার এই তিনও জায়গায় আপনার পৌঁছতে হবে। মানে একটা জিনিস 3 বার করে আপনি রিপিট করবেন। যেমনটি ধরুন, বললেন যে আমি ভালো, তারপরে বললেন যে আমি মানে খুবই ভালো, তারপরে যেমন আপনি বললেন যে আমি ভালোর চেয়েও ভালো, আমি উত্তম। এই যে তিনটা কথা বললাম, দেখেন প্রথমটার প্রভাব পড়লো আমার স্থূল দেহে, তারপরেরটার প্রভাব পড়লো আমার মনে, তারপরেরটার প্রভাব পড়লো আমার সেই চেতনায়। ইভেন আপনি যদি ট্রাই করেন, আপনি যদি এই জিনিসটাকে ট্রাই করতে চান, আপনি আপনাকে 3 বার ডেকে আপনি বলবেন আপনার নাম ধরে যে আমি অমুক সময় উঠতে চাই, রাত্রে ঘুম এতটা, এত মিনিট, এত সেকেন্ড আমি উঠতে চাই। যদি 3 বার আপনি আপনাকে বলেন, 3 বার যদি বলেন, আপনি ওঠেন বা না ওঠেন, একদম ওই সেকেন্ডেই আপনার চেতনা আপনাকে জাগ্রত করে দেবে। হয়তো আপনার আলস্য লাগবে, কিন্তু আপনাকে জাগ্রত করে দেবে 100%। 1 দিন 2 দিন মিস হতে পারে, 3 দিনের কালে নিশ্চিত আপনার ওই মেসেজ একদম সুপার কনসিয়াস পর্যন্ত চলে যাবে। সেই উচ্চতর চৈতন্য শক্তি যেটা, সেইখানে আপনি চলে যাবেন, আপনি নিশ্চিত জেগে যাবেন। তো আমাদের প্রোগ্রামিংটা এরকমভাবে করতে হবে, কখনোই ভাবা যাবে না যদি আমি নেগেটিভ জিনিস বেশি চিন্তা করি তাহলে নেগেটিভ এনার্জি আমাকে গ্রাস করবে, যদি আমি পজিটিভ জিনিস বেশি চিন্তা করি তাহলে আমাকে পজিটিভ এনার্জি গ্রাস করবে। ঠিক আছে, পজিটিভ এনার্জির সাথেই আমি থাকবো। এইটার বেসিক্যালি এই জিনিসটা বোঝার জন্য বেশি দূরে যাওয়ার প্রয়োজন পড়ে না। আপনি বেশ কিছুদিন মানে খারাপ কিছু ছেলেপেলেদের সাথে সঙ্গ দেবেন, দেখবেন আপনি অটোমেটিক খারাপ হয়ে গেছেন। আপনি আদৌ চেষ্টা করলেও আপনি ভালো থাকতে পারবেন না, কোনো প্যাচে ওরা আপনাকে খারাপ করবেই। আপনার ভালো হতে চাইলে আপনার ওখান থেকে বের হয়ে আসতে হবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, তার মানে কি আপনি ওদের সাথে করছেন, ওদের যে বাক মানে ওরা যে কথাবার্তা বলতেছে, যে সমস্ত ক্রিয়াকর্মগুলো করতেছে আপনি দেখতেছেন, কিন্তু এটা আপনার মস্তিষ্কে ক্রিয়েট হয়ে যাচ্ছে, পরিপূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাচ্ছে, এবং আপনার মানসিক প্রেশার বেড়ে যাচ্ছে, এবং আপনি খারাপ জিনিসের যে আপনার নেগেটিভ এনার্জি, সেই নেগেটিভ এনার্জি আপনাকে ঘিরে ফেলেছে। আপনার কোনো কিছু করতে হবে না, ওরা যদি নাও বলে এটা করেন সেটা করেন, হ্যান করেন ত্যান করেন, কিন্তু আপনি নিজ থেকেই আপনি ওগুলা অটোমেটিক জড়িয়ে যাবেন, আপনি বুঝতে পারবেন না। সেম একই উপায়ে যদি আপনি কোনো পজিটিভ ব্যক্তির সাথে চলাফেরা করেন, সে পজিটিভ এনার্জিগুলো আপনার শরীরে আসবে, তখন আর ওই খারাপ জিনিসটা আপনার শরীরে আসতে পারবেন না। এখন আগে একটা জিনিস বুঝে নেই, যে এই যে আমরা মানে কুলকুণ্ডলিনীর শক্তি, এটাকে ঊর্ধ্বগামী করার চেষ্টা করি, সবসময় এটাকে ঊর্ধ্বগামী করার চেষ্টা করি। কেন? এর কারণ কি? এটা ঊর্ধ্বগামী করতে হবে কেন? এটা নিম্নগামী হলেও তো চলে, এটা নিম্নগামী আছে। দেখেন, তন্ত্রশাস্ত্রে বলে এইখানে কুণ্ডলিনী শক্তি বা কুণ্ডলিনী দেবী মানে সুপ্ত অবস্থায় আছেন সুপ্ত অবস্থায়। তো এইখানে যদি সুপ্ত অবস্থায় থাকে, এখানে কিন্তু গুরুর স্থান, এবং এখানে শিবেরও স্থান। বিভিন্ন তন্ত্রে বিভিন্নভাবে এটার মানে উপমা দিছে।
তো এইখানে দেখেন এই জিনিসটা, এটাও কিন্তু জাগ্রত নেই পরিপূর্ণ, খেয়াল করে, এটাও পরিপূর্ণ জাগ্রত নেই। ইভেন আমার কুণ্ডলিনীর শক্তি সেটাও পরিপূর্ণ জাগ্রত নেই। এখন যেখানে শিব আছে সেখানে শক্তি আছে, যেখানে শক্তি আছে সেখানে শিব আছে। এই দেহে শিবও আছে, শক্তিও আছে। এখন এই জিনিসটাকে যদি আপনি কাছাকাছি আনতে পারেন, মিলন করাইতে পারেন, তাহলে আপনার আধ্যাত্মিক জীবনও আপনার বিশাল লাভময় হবে এবং আপনার ইহকালের জীবন আপনার বিশাল লাভময় হবে। এখন আমাদের এই জিনিসটা একত্রিত হয় না কেন, তার মূল কারণ কি? এই মূল কারণটা আমাদের বুঝতে হবে। মূল কারণটা কি, একত্রিত হয় না কেন, একত্রিত না হওয়ার কারণ কি, এই কুণ্ডলিনী শক্তি উপরে কেন ওঠে না, এটা একটা বিশাল একটা বিষয় আছে। দেখুন, আমরা জানি যে একটা দৈব শক্তি আছে, একটা অসুর শক্তি আছে, দুই জিনিস। দৈব শক্তি ভালো পজিটিভ এনার্জি আমাদেরকে দেয়, আর একটা অসুর শক্তি। তো এই অসুর শক্তি আমাদের এই দুটাকে মিলন হতে দেয় না এবং এই শক্তিকে ঊর্ধ্বগামী করতে দেয় না, এই শক্তিকে ঊর্ধ্বগামী করতে দেয় না। তো এই অসুর শক্তি দুটা আসলে মূলত কি, অনেকগুলো আছে কিন্তু মুখ্যত দুইটা বললাম। সেটা একটা হলো লোভ, আর একটা হলো হিংসা। এই লোভ এবং এই হিংসা কখনো এই দুইটাকে উপরে উঠতে দেয় না। যেমনটি ধরুন, একজন ব্যক্তি অনেক টাকা পয়সা আমার সামনে মানে কামাচ্ছে, সে ভালো চলছে, সে ভালো পড়ছে, এটা দেখে আমার একটা হিংসা হলো। এই যে যখন আমার হিংসা হলো, যে শক্তিটা আমার ঊর্ধ্বগামী হওয়ার কথাও ছিল, তখন ওটা নিম্নগামী হয়ে যাবে। এইটা ক্রিয়াযোগের একটা গোপন একটা বিষয়। যেটা ঊর্ধ্বগামী হওয়ার কথা ছিল, সেটা যখনই আমি নেগেটিভ জিনিস চিন্তা করলাম, তো সেটা আস্তে আস্তে নিম্নগামী হতে থাকবে, সেই এনার্জিটা আর উপর দিকে আসবে না। এর জন্যই সবসময় সাধকরা বলে থাকেন যে সবসময় সৎ চিন্তা করো, সৎ কথাবার্তা বলো, সৎসঙ্গ করো। এর মেন কারণই হয়েছে, আপনি যখনই সৎ চিন্তা, সৎ কথাবার্তা, সৎ ক্রিয়াকর্মগুলো করবেন, আপনার এই শক্তি ঊর্ধ্বগামী হতে থাকবে, এই শক্তিগুলো আপনার ঊর্ধ্বগামী হতে থাকবে। তো যেহেতু মূলাধার চক্রে কুণ্ডলিনী শক্তি দেবী আছেন এবং এইখানে শিব আছেন, তো যেখানে শিব আছেন সেখানে দেবী আছেন, যেখানে দেবী আছেন সেখানে শিব আছেন, সেটা তো বলছি। এখন আপনাকে এই দুইটাকে মিলানোর চেষ্টা করতে হবে। এই দুইটাকে আপনার মিলানোর চেষ্টা করতে হবে। সেটা কেমন? সেটা হলো, সেটা হঠযোগীতে প্রাণায়াম করে, বিভিন্ন যুগে প্রাণায়াম করে। আমি বেসিক জিনিসটা বলতেছি যে এটা কীভাবে করবেন। এটা প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিসের ব্যাপার বলতে, আপনাকে এই যে শ্বাস প্রশ্বাস আপনি ছাড়েন, ধরেন সকালবেলা উঠলেন, একদম নাভি পর্যন্ত নিঃশ্বাস নিলেন এবং ছাড়লেন, আপনি 2-1 মিনিট করলেন, 2-1 মিনিট করলেন, 2-3 মিনিট করলেন, কিন্তু এটার পরে আপনার 5 মিনিট একটা সময় দিতে হবে, 5 মিনিট একটা সময় দিতে হবে। সেটা কি? সেটা আপনার এই শক্তিকে ঊর্ধ্বগামী করার জন্য এবং মনকে একীভূত করার জন্য। সেটা কেমন? সেটা এই দেখেন, এই বৃদ্ধাঙ্গুলটা, যেমন এই বৃদ্ধাঙ্গুলটা, আমি বৃদ্ধাঙ্গুলটা আমার, আমরা তো জানি অনেকে সম্ভবী মুদ্রা এইভাবে করে এবং এইভাবে এই আজ্ঞাচক্রকে দেখতে বলা হয়, যেটাকে ইন্টারনাল ত্রাটকও বলা হয়। আমি আমার এই বৃদ্ধাঙ্গুলিটা আমার এই পর্যন্ত এসে ধরলাম আর কি, এই পর্যন্ত ধরলাম, এরকম। তো এরকম ধরে চোখটা বন্ধ করে নেবেন এবং আপনি ভিজুয়ালাইজ করবেন যে আপনি আপনার এই থামটা, আপনি আপনার বৃদ্ধাঙ্গুলিটা দেখতেছেন। কারণ এটা কিছুক্ষণ দেখার পরে যখন আপনি এমনি ভিজুয়ালাইজ করবেন, আপনি ওই জায়গায় নজরটা ওই জায়গায় রাখবেন, তাহলে চোখটা কি একটু উপরের দিকে উঠবে, এইখানে উঠবে, উপরের দিকে। চোখটা একটু উপরের দিকে উঠাতে হবে। যখনই আপনি চোখটা একটু উপরের দিকে উঠাবেন, তখনই আপনার এই শিব যিনি আছে, যিনি সুপ্ত অবস্থা আছে, উনি জাগ্রত হওয়ার চেষ্টা করবে। যখন উনি জাগ্রত হওয়ার চেষ্টা করবে, তখন উনিও জাগ্রত হওয়ার চেষ্টা, কারণ উনি বসেই আছে, কুলকুণ্ডলিনী দেবী বসেই আছে, শিব জাগ্রত হবে, তো শিবের সাথে যায় উনি দেখা করবো। অ্যাজ ইট ইজ, যখন উনি জাগ্রত হবে তখন উনিও জাগ্রত হবে। এদের সাথে
একটা মিল আছে, এরা অপরকে মানে এরা অপরের সাথে সম্পর্ক করতে চায়, এবং এরা অপরের সাথে সম্পর্ক না করলে আপনি আধ্যাত্মিক জীবনে উন্নতিও করতে পারবেন। তো প্রতিদিন যখন আপনি এরকম করবেন, সেই ক্ষেত্রে আপনার কুণ্ডলিনী শক্তি তো আপনার উপর দিকে উঠতে চাবে। আপনার যেটা বলছিলাম লালসা এবং হিংসা, এই দুইটাও আস্তে আস্তে মারা যেতে থাকবে। তো আপনার একটা পজিটিভ এনার্জি অটোমেটিক তৈরি হবে এখান থেকে, চারিদিকে আপনার একটা পজিটিভ এনার্জি তৈরি হবে। তো এই পজিটিভ এনার্জি যখন তৈরি হতে থাকবে, আস্তে আস্তে আপনার পরিবেশও আপনার আস্তে আস্তে অনুকূলে আসতে থাকবে। সেটা আবার কীভাবে অনুকূলে আসতে থাকবে? সেটা অনুকূলে এইভাবে আসতে থাকবে, আপনি তখন আপনার সর্বোদয় বিজ্ঞানের যে বিষয়বস্তুগুলো আছে, সর্বোদয় বিজ্ঞানের যেভাবে চলাচল করার নিয়ম কারণগুলো আছে, আপনি সেইভাবে চলাচল করবেন, তো এইটাকে আরও বেশি অ্যাক্টিভ করার জন্য আপনি একটু বেশি ক্রিয়াকর্ম করবেন, মানে একটু কুণ্ডলিনী শক্তিকে ঊর্ধ্বগামী করার জন্য প্রাণায়ামটা একটু বেশি করবেন, শ্বাস প্রশ্বাসের কাজটা একটু বেশি করবেন, এবং এখানে একটু বেশি সময় ধ্যান করবেন। কখনো এই নাকের ডগায় করবেন না, কিন্তু এটা কিন্তু বলিনি আমি, নাকের ডগায় ধ্যান করতে বলি। আজকে একটু অন্যরকম, এটা উপরের দিকে, এইখানে এই ফিঙ্গারটা দেখতে আছি। যদি মনে হয় যে চোখটা নিচে নেমে যেতেছে চোখটা, আবার প্রয়োজনে ফিঙ্গার দিবেন, এটা থামটা দিবেন, দিয়ে আবার দেখা শুরু করবেন। হ্যাঁ, ওইখানেই দেখতেছি। আমি তো স্পষ্ট একটা লাইট দেখতেছি এখন। যাই হোক, এইভাবে করলে আপনার আজ্ঞা চক্র অনেক দ্রুত আপনার কাজ করা শুরু করবে, অনেক দ্রুত। এখন যখনই আজ্ঞা চক্র আপনার অনেক দ্রুত কাজ করা শুরু করবে, তখন আপনার সিক্স সেন্সও ওইভাবে কাজ করবে। আপনি অনেক জিনিস অটোমেটিক বুঝতে পারবেন। বেশি না, 5-6 মাস করুন, 4-5 মাস করুন, 5 মিনিট করে 7 মিনিট করে সময় দেন। সারাদিন সময় দেওয়ার প্রয়োজন হতো, এনাফ হয়ে যাবে। এটা গেলে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, যে কোনো একটা জিনিসকে আপনি, যে কোনো গোল আপনি একটা অ্যাচিভ করবেন। আপনার একটা গোল আছে, বিশাল একটা গোল আছে, সেই গোলটাকে আপনি অ্যাচিভ করবেন। আপনার টার্গেট, ওই গোলটা আপনি পূরণ করবেন। ইভেন আপনার ঘরে অনেক বাস্তু দোষ আছে, অনেক নেগেটিভ এনার্জি আছে, তো আপনি কি করবেন? এটা আমি একদম একটা খুব সিক্রেট মেথড বলতেছি, একটা ভেরি স্ট্রং টোটকা। আপনি আপনার ওই পূর্ব উত্তর কোণায় সব সময় নিঃশ্বাস টান দিয়ে সব সময়, যদি মনে হয় আপনার ঘরে প্রচুর নেগেটিভ এনার্জি, প্রচুর অশান্তি, প্রতিদিন আপনি নিঃশ্বাস টান দিয়ে ছোট একটা পাত্রে ওখানে একটা সলতে দিয়ে একটু তেল দিয়ে প্রতিদিন ধরে দেবেন। এবং আপনি যখনই আপনি আপনার গোলটাকে আপনি চিন্তা করবেন, তখন ফার্স্ট ধরানোর আগে চিন্তা করবেন, তখন নিঃশ্বাসটা আটকে আপনি ওটা ধরে দেবেন। এটা যদি আপনি প্রতিদিন ধরান আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার বস্তুদোষ নিঃসন্দেহে কেটে যাবে। আপনার বস্তুদোষ কেটে যাবে, এবং আপনার যে গোল আছে সেই গোলটা আপনি 100% অ্যাচিভ করতে পারবেন। এই গেল একটা বিষয়। এখন ধরেন এটা বস্তুদোষের কথা বললাম। এখন ধরেন আপনার গ্রহ দোষ আছে, তো আমি সব অ্যান্টিবায়োটিক বললাম না, অ্যান্টিবায়োটিক। যে গ্রহ দোষ আছে, বিভিন্ন গ্রহের আপনার দোষ আছে, বিভিন্ন গ্রহের আপনার প্রবলেম আপনার সাথে আছে, আপনি বুঝতে পারতেছেন। তো আপনার কি করতে হবে? সেই ক্ষেত্রে যখনই আপনার শোষণ মানারি চলবে, তখনই আপনি আকাশ মুদ্রায় ধ্যানরত অবস্থায় বসে থাকবেন। আকাশ মুদ্রা করতে হবে, মোট কথা। শোষণ মানারি চলার সময় আপনার আকাশ মুদ্রা করতে হবে। এখন শোষণ মানারি চালানোর ভিডিও আমি দিয়েছি, চালিয়ে নেবেন। তো যত ধরনের গ্রহের প্রভাবই থাকুক না কেন, যখন শোষণ মানারি চলবে, আপনি যদি আকাশ মুদ্রা করেন, ওরা ব্যালেন্সে চলে আসবে, নিশ্চিত রূপে আপনার ব্যালেন্সে চলে আসবে 100%। তো শুধু ওরাই ব্যালেন্সে আসবে না, আরও অনেক জিনিস ব্যালেন্সে আসবে, এত কথা এখানে বলা যাবে না। আরও অনেক জিনিসই আপনার ব্যালেন্সে চলে আসবে। শোষণ না চললে আকাশ মুদ্রা করবেন। আকাশ মুদ্রা দেখিয়ে নেন, আমার ভিডিওতে করা আছে, ভিডিওতে দেওয়া আছে, নয়তো বা ইউটিউব থেকে আপনি দেখে নেবেন। তো আকাশ মুদ্রা করবেন, এটাগুলো বিষয়। এখন আসি বাচ্চাদের বিষয়টা। তো এই জিনিসটা আপনি একদম সহজভাবে করতে পারবেন। আপনার বাচ্চাকে আপনি
খুব স্ট্রংভাবে তুলে নিতে পারবে, মানে বড় করতে পারবে খুব স্ট্রংভাবে, এবং আপনার বাচ্চা হবে খুবই স্ট্রং, মানসিক স্ট্রং হবে, দৈহিক স্ট্রং হবে, এবং আপনার উনি আধ্যাত্মিক বিষয়ে অনেক জ্ঞান অর্জন করবেন। আধ্যাত্মিক বিষয়ে ওনার যেরকম মনোনিবেশ থাকবে এবং পার্থিব জীবনেও তার ওরকম মনোনিবেশ থাকবে। সবার সাথে সে কানেক্টিভিটি তার খুব ভালো হবে, কানেকশন খুব ভালো হবে। এর জন্য কী করতে হবে, ছোটো থেকে প্রোগ্রামিং, মস্তিষ্কে প্রোগ্রামিং ঢোকাবেন যে আমি ভালো, আমি খুবই ভালো, আমি উত্তম। সবসময় যদি শিখান যে তুমি মনে করো সবসময় তুমি ভালো, তুমি বেস্ট, তুমি ভালো, তুমি বেস্ট, এই তো হলে একটা মানসিকভাবে ও যে বেস্ট, মানসিকভাবে ছোটোবেলা থেকে ও মানে তৈরি হয়ে যাবে। ওকে যদি কেউ বলে তুই ভালো না, তখন বলবো না আমি তো ভালো, আমি বেস্ট। কারণ ছোটোবেলা থেকে প্রোগ্রামিংটা ওইভাবে তৈরি হয়েছে। আমরা ছোটোবেলা থেকে যা জিনিস দেখি, যা শেখানো হয়, সেটাই কিন্তু আমাদের মস্তিষ্কে প্রভাব পড়ে। এইটুকু একটা বিষয় মানসিকভাবে ওকে করে তোলার জন্য। দ্বিতীয় আর একটা কথা হলো, প্রতিদিন এটা আপনিও করেন, সমস্যা নেই, যেহেতু মানে চক্রকে জাগ্রত করা, কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করার যে বিষয়টা এটা বলেছি, এটা আপনিও করেন। প্রতিদিন আপনি এই অনামিকা আছে না, এই অনামিকা অঙ্গুলি, এই অনামিকা অঙ্গুলি দিয়ে আপনার বাচ্চাকে প্রতিদিন এইখানে একটা তিলক দিয়ে দেবেন প্রত্যেক দিন, ঠিক আছে? মানসিকভাবে যে কোনো কিছু বলার আপনি বলতে পারেন, একটা মন্ত্র আছে ছোট্ট, ওটা আমি এখানে বলতে পারবো না, তো আপনি বলবেন, ইভেন আপনিও দিতে পারবেন। এতে কী করে কী হবে, আর এই গুরু চক্র যেটা, এটা অ্যাক্টিভ হতে শুরু করবে, কার্যকরী হতে শুরু করবে। এটা কিন্তু সম্পূর্ণ অ্যাক্টিভ ছিল, এটা সম্পূর্ণ অ্যাক্টিভ ছিল, একটা সময় এসে এটা মানে এটার কার্যকারিতা সে কমিয়ে দিয়েছে। এখন দেখেন একটা জিনিস হলো, যখন আমাদের বাম নাড়ি চলে তখন আমাদের ব্রেনের এই ডাইন সাইড কাজ করে, যখন আমাদের ডাইন নাড়ি চলে তখন আমাদের ব্রেনের বাম সাইড কাজ করে। এখন দেখেন আরেকটা জায়গায় কিন্তু আছে, যে জায়গায় অল্প আঘাত পেলেই মানুষ মারা যায়, সেটা হলো আমাদের মাথার পিছনে। মাথায় যেহেতু 3টা পার্ট, যখন আমাদের সুষুম্না নাড়ি চলে তখন কিন্তু এইখান থেকে গিয়ে শুরু করি আমাদের মাথার পিছনের সাইড অ্যাক্টিভ বেশি থাকে, আর এইখান থেকে সব ক্রিয়াকলাপগুলো ঘটে। আপনি এইটাকে কখনো নিজে কন্ট্রোল করতে পারবেন না, এটা অটো কন্ট্রোল হয়। এইখান থেকে সব ক্রিয়াকলাপগুলো ঘটে, ফোকাস টোকাস, সিগন্যাল মিগন্যাল যা আছে, যত কিছু আসে, এটা এইখান থেকেই আসে, ঠিক আছে? তো আপনি প্রতিদিন এই আঙ্গুল দিয়ে আপনার বাচ্চাকে এই ললাটে বা এই কপালে একটা করে তিলক লাগিয়ে দেবেন, ছোটো করে একটা তিলক লাগিয়ে দেবেন। এতে ওর মানসিক বিকাশ তো বাড়বে, এই সাথে ওর চক্র অটোমেটিক জাগ্রত হতে থাকবে, আগ্রা চক্র অটোমেটিক জাগ্রত হতে থাকবে। তো এই তো ছিল মোটামুটি যে সমস্ত মানে আধ্যাত্মিক বিষয়ের যে বেশ কিছু গুরু রহস্য আছে, সেটা আজকে বলতে। জয় গুরু, নমস্কার সবাইকে।